সকাল থেকে বিকেল পর্যন্ত আজকে কি কাজ করলাম, রান্নাবান্না করলাম, আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। আমি আজকে ভাবলাম যে আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করি, সকাল থেকে কি করি। তো সকালে সর্বপ্রথম আমার যে কাজগুলো থাকে সেটার মধ্যে হচ্ছে প্রথম আমার প্যারার কাজ হচ্ছে কাপড়-চোপড় ধোয়া। আর যেহেতু মেঘলা, মেঘলা ভাব, বৃষ্টি নামতেছে সারাদিন রাত, যখন তখন ঝপঝপায় বৃষ্টি পড়তেছে, সেহেতু আমি একটু সুযোগ পেলেই দেখা যাচ্ছে আকাশটা যদি একটু ভালো থাকে, একটু রোদ উঠে, বৃষ্টি না থাকে, তাহলে আমি কাপড়-চোপড়গুলো ধুয়ে ফেলি। মানে আমার এই বাসায় কাজের মধ্যে মনে করেন কাপড়-চোপড়টাই বেশি প্যারা। অন্যান্য কাজ যেমন তেমন এই কাপড়-চোপড়টা বেশি প্যারা। মানে কাপড়-চোপড় নিয়ে ওরা অতিরিক্ত করে, হচ্ছে একটা কাপড় ভালো মতো পরেও না, অতিরিক্ত করে। তো যাই হোক, এর জন্য আমার কাপড়-চোপড় নিয়ে আমি বেশি প্যারায় থাকি। আর এগুলো আমি চাইলে জমায় রাখতে পারি, কিন্তু আমার না জমানো কাজ কখনোই ভালো লাগে না। আমি সবসময় কাজ ক্লিয়ার রাখতে পছন্দ করি। ডেইলির কাজ ডেইলি করে ফেললে কিন্তু এই কাজগুলা গায়ে লাগে না। কিন্তু আজকের কাজটা যদি আমি আগামীকালের জন্য রেখে দেই, তাহলে ওই কাজগুলো কিন্তু একদম গায়ে লাগে আর পরের দিন আরও বেশি হয়ে যায়। তখন আমারই সমস্যা হয়। এইজন্য আমি চেষ্টা করি যে ডেইলির কাজ ডেইলি করার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আকাশটা একটু পরিষ্কার, পরিষ্কার লাগতেছে, হালকা, হালকা রোদ উঠতেছিল। তো এইজন্য আর অত বেশি রোদও ছিল না, বাতাস ছিল। তো আমি ভাবলাম যে কাপড়-চোপড়গুলো ধুয়ে দেই, বাতাসেই শুকায় যাবে, রোদ না উঠুক। তো এজন্য আমি দেখতে পারতেছেন আপনারা অন্ধকার, এখনো বাহিরে অন্ধকার, অন্ধকার। আমাকে ভালোমতো দেখাই যাচ্ছে না, কারণ আকাশটা এখনো ভালোমতো পরিষ্কার হয়নি। তো আমি এইজন্যই করলাম যে না, সকাল হচ্ছে কাপড়গুলো আগে ধুয়ে নেই, যতটুকু শুকায় শুকাবে। তো এখানে আমি কাপড়-চোপড় ধুয়ে পেঁয়াজ রান্নাঘরে আসছি। এই পেঁয়াজগুলা গতকালকে বাজার করছে, তো পেঁয়াজগুলা এই যে ঝুড়িতে ঢালবো করে এর জন্য করতেছি। আর হচ্ছে আমি সকালে আজকে নাস্তা করে আমি রুমে বেশিক্ষণ বসে থাকি নাই, কারণ আমার ম্যাডাম আমাকে সকালবেলা বলছে যে 9:30টার সময় উনি হচ্ছে আমাকে নিয়ে বাহিরে যাবে। মানে ফার্মেসিতে গিয়া ওনার ওষুধ আনবে, আরও কি যেন করবে, এজন্য বাচ্চা নিয়ে যাবে। আর ওনার মেয়েরা অনলাইনে পড়াশোনা করতেছে, এর জন্য বাচ্চা রাখতে পারবে না, আমাকে সাথে করে নিয়ে যাবে। তো এজন্য আমি ভাবলাম যে আমার তো অনেক কাজ আছে, এই কাজগুলো টাইম মতো শেষ না করতে পারলে আমারই সমস্যা। এজন্য আমি সকালবেলা শুধু নাস্তা করে রুম থেকে বের হয়ে গেছি। বের হয়ে কাপড়-চোপড়গুলা প্রথমে ধুয়ে নিলাম। তারপরে আবার এই যে রান্নাঘরে যে বাজার-টাজার আনছে এগুলা গুছায় নিচ্ছি। তো এখানে আমি 2টা ঝুড়ি নিয়েছি, আর পেঁয়াজগুলো অনেক বড় একটা নিয়ে আসছে। তো পেঁয়াজগুলো এবার ভালোই ছিল। অনেক সময় এরকম যে ইয়ের ভিতরে, মানে কি বলে এটাকে, বস্তার মতো, এটার ভিতরে পেঁয়াজ থাকলে দেখা যাচ্ছে পেঁয়াজ অর্ধেকের বেশি পচাই যায়। তো এবার পেঁয়াজগুলো অনেক ভালো ছিল। তো আমি কি করি, সব সময় পেঁয়াজ আনলে বাইসা বাইসা ভালো যেগুলো সবচেয়ে বেশি ভালো এগুলো একটার ভিতরে রাখি, আর এই যেগুলো একটু বেশি নর্মাল নর্মাল যে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, ওগুলো আলাদা একটা ঝুড়িতে রাখি। এতে করে আমি হচ্ছে ওইগুলো আগে খেয়ে মানে রান্না করে ফেলি, আর ভালোগুলো পরে করি। তো এইরকম করে এজন্য। তো এই পেঁয়াজগুলো অত বেশি নষ্ট ছিল না, অনেক ভালো ছিল। এজন্য মানে অত বেশি বাছতে হয় নাই। আর এখানে আমি যখন পেঁয়াজ গুছাইতেছিলাম, আমি নাস্তা করে এসে দেখি যে ফয়সাল উপরে বসে আছে। যেখানে ও সবসময় বসে থাকে ওইখানেই বসে আছে, অথচ ওর মা, ওর বোন সব কিন্তু ঘরে, কিন্তু আমার কাছেই বসে আছে। মানে আমি কি বলবো বলেন, সারাক্ষণ ওই আমার কাছেই থাকে। দিনের মধ্যে মনে করেন সারা দিনে হচ্ছে দুপুরে শুধু 2 ঘন্টা ওদের কাছে থাকে, আর সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আমার কাছে। এতক্ষণ আমি হচ্ছে বিকালে রান্না বান্না করলাম, সব কাজকর্ম করলাম, এগুলো করে আমি হচ্ছে বাহিরে ময়লা ফেলতে গেছি, ও হচ্ছে আমার পেছনে পেছনে গিয়ে গেটের সামনে দাঁড়ায় রয়েছে। মানে আমি যেই পর্যন্ত বাসার ভিতরে না ঢুকছি এ পর্যন্ত ওই গেটের সামনেও দাঁড়াই ছিল আমার জন্য। এরকম একটা হচ্ছে তো ওনারা কিন্তু ভিতরে, ওনারা কিন্তু জানেও না যে ওনাদের ছেলে কোথায়। হ্যাঁ, আমি যে গেট খুললাম বাহিরে গেলাম, ও যে আমার সাথে গেটের সামনে দাঁড়ায় আছে, ওনারা কিন্তু ওনাদের কোনো খবর নাই। ওই গেটটা যদি আমি না খুলে ও খুলতাম, ও খুলে যদি বের হয়ে যেত, ওনাদের কোনো খবরই নাই যে ওনাদের ছেলে কোথায়, আবার আসে আমার সাথে করতে। যাই হোক, আমি প্রত্যেকটা ভিডিওতে এইসব কথা বলতে চাই না, কিন্তু আমার মুখে চলে আসে। আমি কি বলবো বলেন, আমার মুখে চলে আসে এই কথা। আমি প্রত্যেকটা ভিডিওতে বললে হয়তো বা আপু আপনারা বোর হইতে পারেন যে এক কথা বারবার, আসলে আমি বলতে চাই না, আমার মুখে চলে আসে।
যে আমি এত কিছু করে এত দেখে শুনে এত রাখি, এই যে আজকে 10টা বছর ধরে ওরে আমি যখন এ বাসায় আসছি, ওর বয়স এখন 17, ওর বয়স তখন 7 বছর ছিল, তখন থেকে আমি ওরে দেখে শুনে রাখছি। তাহলে ওই সময় যদি ওর কোনো ক্ষতি না হয়, তাহলে এখন বড় হয়েছে, এখন সামান্য একটা আঁচড়ের দাগ পাইলে উনি এরকম করবে কেন? এর আগে যে উনি থাপ্পড় দিয়ে ওর হাত লাল করে ফেলছিল, ও ও আচ্ছা, ওগুলার কোনো ইয়া নাই, কারণ ওইটা তো উনি করছে। আবার ওনার মেয়েরা কি করে, ও যদি কথা না শুনে তাহলে ওই যে চার্জারে তার আছে না, ওইটা দিয়ে ওরে বাড়ি দেয়। ঠিক আছে, এর আগে বাড়ি দিয়ে ওর শরীর লাল করে ফেলছিল। তো ওইগুলা কোনো সমস্যা নাই। সমস্যা হলো এরা খালি মরতে পারে হচ্ছে বাংলাদেশিদের সাথে, কাজের মানুষদের সাথে মরতে পারে, কিন্তু এরা নিজেরা যে অনেক বড় বড় ভুল করে ফেলে সেগুলার কোনো নাই। এরা মানে আমি আসলে কি বলবো জানেন আপুরা, যারা বাংলাদেশে থাকেন, আমরা যারা প্রবাসী মেয়েরা আছি, এই জাত যে কত খারাপ, এই আরব জাতের মানুষ যে কত খারাপ, আপনারা এটা নিজেরাও ধারণা করতে পারবেন না, বুঝছেন? এরা যখন ভালো ভালো আবার খারাপ খারাপ। তো এটার প্রমাণ আমি নিজেই, কারণ আমি এত কিছু করেও আমি তার চোখে একটা সামান্য একটা বিষয় নিয়ে, তুচ্ছ একটা বিষয় নিয়ে আমি তাদের চোখে অবিশ্বাসী হয়ে গেলাম। আমি অবিশ্বাসের মতো কিছুই করি নাই। ওনার ছেলে বড় হয়েছে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, নিজের শরীরে নিজে আঘাত করে, তাহলে ও হচ্ছে নিজেই হয়তো বা কিছু একটা করছে। আর ওর হাতে বড় বড় নখ, হয়তো বা ওর শরীরে অ্যালার্জি আছে, হয়তো ওই নখ দিয়া পিঠে চুলকাইতে গেছে, কিংবা হাতের মধ্যেই করছে, চুলকাইছে। তো ওই রকম নখের আঁচড় লাগতেই পারে। তো যাই হোক, আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। যতদিন আছি আমি এইভাবে আমার মতো করে আমি কাজ করে যাব। এরা হচ্ছে বাঙালি মেয়েদের সাথেই পারে, অন্যান্য আফ্রিকার, তারপরে অন্যান্য দেশের যে মেয়েগুলো আছে এদের সাথে জীবনেও কথা বলা পারবে না, বুঝছেন? খালি পারে এরা আমাদের সাথে, অথচ নিজেদের কোনো আউট নলেজ নাই, একদম আউট জ্ঞান বুদ্ধি কিছু নাই নিজেদের। ঠিক আছে, খালি হচ্ছে স্কুলে যাব, পড়াশোনা করব, আর বাসায় এসে খাইবো আর ঘুমাইবো, এটাই এর বাড়তি কোনো জ্ঞান বুদ্ধি এদের কিছুই নাই, বুঝছেন? এদের জ্ঞান বুদ্ধি খুবই অভাব, অথচ খালি মানুষের সাথে মানুষের কীভাবে ভুল ত্রুটি ধরবে এগুলা খুব ভালো পারে। আমি হচ্ছে বাহিরে গেছিলাম ওনার সাথে, ম্যাডামের সাথে। তো বাহির থেকে এসে আমি নাকে মুখে রান্না করতেছি। আমি 11টা বাজে বাসায় আসছি, আসার পর আমার রান্না করতে হবে। এদিকে আমি ভাত বসাই দিছি, ওইদিকে মাছ ভাজা বসাই দিছি। তো আমি এদিকে হচ্ছে নাকে মুখে রান্না করতেছি, কারণ আমার দুপুরের খাবার আবার টাইম মতো রেডি করতে হবে। তো ওই চিন্তা আমি যতক্ষণ বাইরে ছিলাম আমার এই চিন্তাটা ছিল যে আমার বাসায় গিয়ে রান্না করতে হবে। হ্যাঁ, তো তো আমি রান্না করতেছি, আর ওই দেখেন, দেখছেন কই বসে আছে? ওই তো এইখানেই সবসময় বসে থাকে, সবসময় আমি রান্না করলে এরকমই বসে থাকে। যাই হোক, আমি কিছু বলি না কখনো ওরে, তারপরও এই যে উল্টা দোষ আসে। তো কথায় আছে না যে এই যুগে না ভালো মানুষের দাম নাই, যত ভালো হয়ে চলবো তত বেশি আরো হচ্ছে দুর্নাম হয় মানুষের কাছে, এটা আমাদের দেশ হোক আর বিদেশ হোক। এই আরব জাতগুলো আসলে প্রচুর খারাপ, বুঝছেন? এরা হচ্ছে অনেক স্বার্থবাদী লোক। ঠিক আছে, ওরা অনেক স্বার্থবাদী লোক। যেমন ধরেন এই রমজান মাসে এত ভালো ভালো রান্না করে খাওয়াইছি নিজের থেকে, যেগুলা ওরা জানেও না, ওরা জানে না যে আমি ওই খাবারগুলো বানাইতে পারি, তারপর আমি নিজের থেকে বানায় খাওয়াইছি, যে নতুন একটা আইটেম ওদেরকে ট্রাই করাই। হ্যাঁ, তো রমজান মাসে আমি চিকেন চাপ বানাইছিলাম আমাদের বাংলাদেশিদের মতো, আর ওই যে নান রুটি বানাইছিলাম, সেটা ওই দিন খেয়ে মজা পাইছে। এখন আজকে আবার বলতেছে যে ওইটা বানাইতে, গতকালকে রাতে বলে দিয়েছে যে ওটা বানাইতে বিকালের জন্য। তো এই চিকেন চাপের জন্য আমি আবার মুরগি বের করে রেখে গেছিলাম। আবার দুপুরের জন্য এই যে মাছ হচ্ছে রমজান মাসের মতো এই যে লেবু আর শুকনা মরিচের দিয়ে এগুলা দিয়া মাছ ভাইজা দিলাম। আর ওইখানে সাদা ভাত আমি সুন্দর করে হচ্ছে করছি, পোলার মতো করে কষায় রান্না করছি দিয়ে ঘি দিয়া। তো আর বিকালে রান্না করবো ওই চিকেন চাপ আর ওই যে নান রুটি বানাবো। তারপরে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি, সাদা ভাতের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিলে অনেক ভালো লাগে। তো এটা আমার ম্যাডাম দিতে বলছে, আমি এভাবে রান্না করি তো মজা পায় খেয়ে, তো এভাবে দিতে বলছে। দেখেন, আমি ওদেরকে এমন এমন রান্না করে খাওয়াই যে এই খাবার খেয়ে ওরা অনেক মজা পায়, নেক্সট টাইমে ওরা আমাকে আবারও বলে সেটা রান্না করতে। শুধু নেক্সট টাইমে না, কয়েকদিন পর পরই বলে। যাই হোক, দুপুরে পর্ব শেষ করলাম, এখন বিকেলের পর্বে আসি।
তো এইখানে আমি ওই নান রুটি বানাচ্ছি। তো এর আগে আমি যখন নান রুটি বানাইছি একটা আপু আমাকে কমেন্ট করছিলেন যে আপু ময়দাটা কিভাবে মাখো এটা একটু বলতে। তো আপু এই ময়দাটা হচ্ছে রেডি করা ময়দা কিনে নিয়ে আসছিল। এটার ভিতরে বেকিং পাউডার, তারপরে দুধের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে ইস্ট, এগুলো সব দেওয়া থাকে। তো আমি শুধু এই ময়দাটা নিয়ে মাইখা তারপরে এই যে রুটি বানাচ্ছি, আর আমি এক্সট্রা কোনো কিছু দেইনি। তো আমি তিনটা রুটি দিয়ে আমি হচ্ছে ইয়ের ভিতরে ফোড়নের ভিতরে ফ্রাই করতেছি। এই যে এইভাবে চুলার মধ্যে ফ্রাই করলে একটা একটা করে ফ্রাই প্যানে দিলে অনেক দেরি হয়ে যায়, তো এর জন্য আমি ফোড়নের ভিতরে এভাবে ফ্রাই করতেছি দেখেন। তো এই প্রথম যে 3টা রুটি দিছি, এই 3টা রুটি ভাজার সময় আমি ফোড়নের মানে জালটা একটু কমাই দিয়েছিলাম, ওই সময় ফোড়নটা নিভে গেছিলো। তো পরে আমি জ্বালাইয়া দেখি, পরে আমি আবার খুলি, এখন দেখি রুটি ফ্রাই হয় না। আমি কই কেন হয় না? পরে দেখি যে জাল নিভা গেছে। পরে আবার নতুন করে জাল দিছি, দেওয়ার পরে শেষে আবার ভাজতেছি। দেখেন কালার চলে আসছে হালকা হালকা। তো এই দেখেন আমার প্রথম 3টা বেশি ভালো হয় নাই, কারণ ওই যে জাল নিভে গেছিলো, তো আমি খেয়াল করি নাই, এই জন্য ভাজাটা অত বেশি ভালো হয় নাই। পরের গুলা মাসাল্লাহ সুন্দর হয়েছে। তারপরে এই যে লাস্টের 2টা দেখাচ্ছি, সব বানানো হয়ে গেছে। লাস্টের 2টা দেখেন, এই 2টা অনেক সুন্দর হয়েছে, ফুলে গেছিলো এই 2টা। তো আমার রুটি আমি সর্বপ্রথম রান্নাঘরে এসে মুরগিটা আমি সকালেই মশলা দিয়ে মাখায় রেখে গেছিলাম। আর এইখানে আমি রান্নাঘরে এসে আটাটাও আমি মানে খাবার খাওয়ার আগে দুপুরে আমি আটা মাইখা রেখে গেছিলাম, কারণ এই আটাটা মাইখা এক 1-1.5 ঘন্টা রেস্টে রাখতে হয়, এতে করে রুটিটা হয় যে নান রুটিটা অনেক সুন্দর হয়। তো আমি চুলায় মুরগিও ফ্রাই করে নিচ্ছি, আমার রুটিও বানানো শেষ। এখন আমি ওই বাকি চিকেন চাপটা আমি রান্না করব। তো আমি চাপ হচ্ছে রান্না করার জন্য মুরগি তো ফ্রাই করে নিছি, এখন পেঁয়াজ কাটবো, বাকি কাজগুলো এখন আমি করে নিব। তো এই রুটিগুলো দেখেন ভাজাটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি উপরে হচ্ছে কাপড় বলে টিস্যু, মানে পেপারগুলো দিয়া করে দিব যাতে ঘাইমা না যায়। তারপরে এখানে আমি চিকেন চাপ রান্না করার জন্য সুন্দর মতো পেঁয়াজ, আদা, রসুন, মশলা, তারপরে টমেটো পেস্ট এগুলো দিয়ে সুন্দর মতো কষাইতেছি। আমি অনেক টাইম ভরা মশলাটা কষাই নিয়েছি, কারণ মশলা যত কষাবো ততই ভালো। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে আমি এই যে মুরগির মাংস যে ফ্রাই করছি, ফ্রাই করার পরে আমি হাড়ের থেকে মাংসগুলো ছাড়াইয়া ছোট ছোট করে কাইটা নিছি দেখেন, একদম এরকম করে। তো চিকেন চাপ এক একজন এক একভাবে রান্না করে, তো আমি এভাবে একটু কষায় রান্না করতেছি, এতে রুটি দিয়ে এভাবে খাইতে অনেক ভালো লাগে। তো এই দেখেন সুন্দর করে আস্তে আস্তে চামচ দিয়ে লাড়া দিচ্ছি, কিছুক্ষণ রান্না করার পরে হয়ে যাবে। এখানে আপনি হালকা পরিমাণে আমি অর্ধেক লেবু রস করে দিছি, এতে করে এই চিকেন চাপের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর যেহেতু আরব দেশের মানুষ সব কিছুতে লেবু ব্যবহার করে, আর লেবু হালকা হালকা টক টক খাবার ওরা খেতে ভালো লাগে, তো অত বেশি টক আমি খাবারের মধ্যে দেই না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আর কি দেই। তো এখানে আমি রান্না করতে গিয়ে আমি মনে করেন এক জ্বালায় পড়ে গেছি, এখানে একটু তেল বেশি হয়ে গেছিলো। এখন এই তেল এখান থেকে যদি না কমাই তাহলে ওই যে খাওয়ার সময় আবার ক্যাট করবো, বুঝছেন? যে তেল বেশি হয়েছে কেন, এটা ওইটা দুনিয়ার কথা বলবে। এই জন্য আমি কি করছি, রান্না শেষ এখন নামাইয়া একটা চামিচ দিয়া এক্সট্রা যে তেলগুলা ছিল আমি একটু একটু করে উঠাই নিচ্ছি। আমাদের দেশে যে মাংস রান্না করলে এইটুক তেল কিন্তু নর্মাল তেল, কিন্তু মাংসের মধ্যে এরকম থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ওরা এই যে এই তেলগুলা দেখলে মনে করেন যে এই ক্যাটক্যাট করব। আবার কিন্তু যখন রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসে তখন কিন্তু দুনিয়া তেল দিয়ে ভরা থাকে, তখন আর কিছু বলে না, তখন কিন্তু খায়া উঠে। কিন্তু ওই যে বাসায় আমার তরকারিতে যদি একটু তেল বেশি হয় তখন ওই যে মনে করেন যে ক্যাটক্যাট করে। ভাইরে ভাই, এই আরব দেশে কাজ করে যে কত ঝামেলা মানে পোহাইতে হয়, এদের যে কত মনের মতো করে চলতে হয় এটাও নিজেও জানে না। এইখানে আছে কয়দিন ধরে এত পরিমাণে বৃষ্টি, রাস্তায় ময়লা ফেলতে গেছিলাম, দেখি বন্যা হয়ে গেছে রাস্তা। মোবাইল সাথে করে নিয়ে নাইলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। মানে এটা নিচা দেশ তো, মানে একটু বৃষ্টি হইলে রাস্তাঘাটে পানি জমা একবার বন্যার মতো হয়ে যায়। এখনো আকাশ কি মেঘ কইরা আছে, কখন জানি আবার ঝপঝপায় নাইমা পড়ে, ঠিক নাই। কালকেও বৃষ্টি নামবে ম্যাডাম বলল, কালকেও সারাদিন বৃষ্টি নামবে। এখন এই বৃষ্টি কবে শেষ হবে জানি না, কালকেই মনে হয় শেষ, নাকি আবার পরশু দিন নামবে জানি না। বৃষ্টির দিন ভালো আবার খারাপও। কাপড় চোপড় ধুয়েছি সকালে, শুকায় নাই, পরে যে রুমে আয়রন করি ওই রুমে মেইলা রেখে দিছি।
নাইলে ঝুড়ির ভিতরে রেখে দিলে না পর ভাবসা গন্ধ বেড়ে যায়, কাপড় চোপড় দিয়ে কেমন জানি। এর জন্য ওই রুমে মেলা রাখছি, ভালো মতো শুকায় নাই। শুকায় গেছিল তো, হালকা হালকা বৃষ্টি নামতেছে তো আমি দেখি নাই। আমি রান্না করতেছি দুপুরবেলা, পরে আমি মানে শব্দ পাইছি, পরে বাইরে দেখি কি যে মানে হালকা হালকা ভিজা গেছে, নাহলে কাপড় চোপড় বাতাসে শুকায় গেছিলো। আমি তো বুঝতে পারি নাই যে বৃষ্টি নামতেছে, নাহলে আগের থেকে উঠাইলে শুকায় যেত। এখনো মেঘ ডাকতেছে, গুরুম গুরুম করে ডাকতেছে। আমি যদি জানতাম যে এখন বৃষ্টি নামবো এরকম, তাহলে ঈদের আগে আমি কষ্ট করে উঠানটা ধুইছি, উঠানটা ধুইতাম না। এই গাছটার জন্য ভালো হয়েছে, গাছটা প্রপারলি পানি পেতেছে, নাইলে আমি ফুল ধরে না দেখে, লেবু ধরে না দেখে আমি পানি দিই না। এই দেখেন এই রুমের অবস্থা, এই কাপড় চোপড় এই যে সব আমি মেলা রেখে দিছি। এই রুমেও দেখি পানি আসছে, ওই যে উপর দিয়ে মনে চুয়ায় চুয়ায় পানি আসছে, এই যে ভিজা। আকাশে কত মেঘ করছে, দেখছেন এখনো কত মেঘ। এই সাইডে তাও একটু কম। এই সাইডে দেন একবারে কালা কুসকুসা, বৃষ্টি মেঘ করছে, কেমন মেঘ করছে এখানে দেখেন।